স্বাগত আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। পশ্চিম তীরে ইসরায়েলি হেফাজতে হামাস নেতার মৃত্যু। এরপরেই জানিয়ে দেব গাজা যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে ফিলিস্তিন ও ইহুদিদের বিরল শান্তি মিছিল। আরও জানিয়ে দিব আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রার্থনার অনুমতি। আর সর্বশেষ জানিয়ে দেব হ্যাকার দিয়ে বিভিন্ন দেশের সামরিক তথ্য চুরি করছে উত্তর কোরিয়া। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। পশ্চিম তীরে ইসরায়েলি হেফাজতে হামাস নেতার মৃত্যু। ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় মুস্তফা মোহাম্মদ আবু আর নামে পশ্চিম তীরের এক হামাস নেতার মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ আজ শুক্রবার এই কথা জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কারাবন্দী বিষয়ক বিভাগ এবং ফিলিস্তিনি বন্দীদের সহায়তাকারী বেসরকারি পর্যবেক্ষক সংস্থা প্যালেস্তাইন প্রিজনার্স ক্লাব এই ব্যাপারে একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে 63 বছর বয়সী আবু আরাকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটা কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। তারা আরও বলেছে গত অক্টোবরে অনেক অসুস্থ অবস্থায় আবু আরা গ্রেফতার হন। আটক থাকা অবস্থায় তার উপর নির্যাতন চালানো হয়, তাকে অনাহারে রাখা হয়েছিল। হামাসের এক বিবৃতিতে বলা হয়, নেতা এবং কারাবন্দী শেখ মুস্তফা মোহাম্মদ আবু আরার মৃত্যুতে আমরা শোকাহত। তার এই হত্যাকাণ্ডের জন্য দখলদার বাহিনী দায়ী। ইচ্ছাকৃতভাবে তাকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অবহেলা করা হয়েছে। এই ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিল এএফপি, তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ফিলিস্তিনের বন্দীদের উপর প্রতিশোধমূলক নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই ধরনের অভিযোগ নাকচ করে দিয়েছে। এদিকে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে ফিলিস্তিনি ও ইহুদিদের বিরল শান্তি মিছিল। শান্তিকে হ্যাঁ বলুন, চুক্তিকে হ্যাঁ বলুন। গতকাল বৃহস্পতিবার রাতে ইসরায়েলের তেল আবিবে এক বিরল শান্তি মিছিলে শত শত ফিলিস্তিনি ও ইহুদিদের কণ্ঠে এমন স্লোগান শোনা যায়। তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও সহিংসতার চক্র বন্ধের দাবি জানান। গাজায় চলমান যুদ্ধ বন্ধ সহ উপত্যকাটি থেকে জিম্মিদের ফেরত আনার দাবিতে তেল আবিবে প্রায়ই বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসব বিক্ষোভে কখনো জিম্মিদের স্বজনেরা অংশ নিচ্ছেন, আবার কখনো সরকার বিরোধী ইসরায়েলিরা অংশ নিচ্ছেন, কখনো কখনো আবার ইহুদি শান্তি শিবিরের আয়োজনে বিক্ষোভ হচ্ছে। ইসরায়েলে 95 লাখ মানুষ বাস করে, এর মধ্যে প্রায় 20% আরব জাতিগোষ্ঠীভুক্ত, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি। অধিকার কর্মী ও পর্যবেক্ষকদের তথ্য মতে ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনিদের যুদ্ধবিরতি কর্মসূচির অনুমতি পাওয়ার ক্ষেত্রে বেগ পেতে হয়। অনুমতি না পাওয়ায় 1 সপ্তাহ স্থগিত রাখার পর গতকাল শান্তি মিছিলটির আয়োজন করা হয়। শান্তি মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিরা আপাতত ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চাইছেন, তবে তাদের চূড়ান্ত লক্ষ্য ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্থাপন। শান্তি শিবির সম্পর্কে ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি আমিরা মোহাম্মদ বলেন, শান্তি স্থাপনের আন্দোলন মূলত গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই থেমে গেছে। তখন থেকে শান্তি আন্দোলনকারী ব্যক্তিদের চেয়ে কট্টরপন্থী ব্যক্তিদের আওয়াজ বেশি জোরালো হয়ে উঠেছে। প্রত্যাশিত শান্তির জন্য এখন তাদের কঠোর অবস্থান নিতে হবে। 49 বছর বয়সী শিক্ষক কার্মিট বার লেভি বলেন, আরো বেশি সহিংসতা দিয়ে সহিংসতা বন্ধ করা যাবে না। ইসরায়েলে থাকা ফিলিস্তিনি ও ইহুদি উভয়ের জন্য একটি সুন্দর জীবন নিশ্চিত করতে হবে। স্বীকার করতে হবে যে তাদেরও এখানে বসবাস করার সম অধিকার আছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া 64 বছর বয়সী মার্সেলো অলিকি বলেন, শান্তিই এগিয়ে যাওয়ার একমাত্র পথ। সীমান্তের ঠিক ওপারে নবজাতক শিশু, নারীরা মারা যাচ্ছেন। সেখানে এমন মানুষ আছেন যারা তাদের মতোই শোকাহত। তারাও হয়তো তার মতো শান্তিই চান। তেল আবিবে বিক্ষোভকারী পক্ষগুলো রাজনৈতিকভাবে বিভক্ত থাকলেও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির ব্যাপারে তারা একমত। অধিকার সংগঠন স্ট্যান্ডিং টুগেদার গতকাল তেল আবিবে শান্তি মিছিলের আয়োজন করে। সংগঠনটির সহ পরিচালক রুলা দাউদ যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সমবেত লোকজনের হাতে এখন শান্তি চাই, যুদ্ধে কোনো বিজয় নেই লেখা ব্যানার পোস্টার দেখা যায়। 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েল সরকারের হিসাব অনুসারে এএফপি বলছে হামলায় 1197 জন নিহত হয়েছেন। জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে চলমান হামলায় এখনো পর্যন্ত 39,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রার্থনার অনুমতি। গাজায় চলমান যুদ্ধের মধ্যেই এবার পবিত্র আল আকসা মসজিদ ঘিরে নতুন ফন্দি করছে ইসরায়েল। ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভি দাবি করেছেন,
মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের উপাসনালয়ে টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বিগত কয়েক দশক ধরেই জেরুজালেমের টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনা করা নিষেধ, কিন্তু এবার সেই স্থিতি অবস্থা ভাঙতে যাচ্ছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির বুধবার দাবি করেন, জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের উপাসনালয়ে টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে তিনি বলেন, গত সপ্তাহে আমি টেম্পল মাউন্টে গিয়েছিলাম। আমরা টেম্পল মাউন্টে প্রার্থনা করছি। আমি যে রাজনৈতিক পর্যায়ে আছি সে পর্যায় থেকে টেম্পল মাউন্টে প্রার্থনা করতে ইহুদিদের অনুমতি দেওয়া হচ্ছে। তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বরাত দিয়ে বলছেন, বেন গাভিরের এমন দাবি সঠিক নয়। আল আকসা প্রার্থনা করার বিষয়ে এতদিন যে নিয়ম মানা হয়েছে তা বহাল থাকবে বলেও জানিয়েছেন তিনি। যদিও বিশ্লেষকরা বলছেন, বেন গাভিরের দাবি সঠিক হলে তা ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সংঘাত উস্কে দেবে। মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার কয়েক ঘন্টা আগে ওয়াশিংটন থেকে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, টেম্পল মাউন্টে স্থিতি অবস্থা বজায় রাখার ইসরায়েলের নীতি পরিবর্তন হয়নি এবং পরিবর্তন হবেও না। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদুল নববীর পর মুসলমানদের কাছে পবিত্র স্থান জেরুজালেমের আল আকসা মসজিদ। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর মসজিদটি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল তেল আবিব। এরপর নানা বিধিনিষেধ আর শর্ত দিয়ে সেখানে ইবাদতের সুযোগ দেওয়া হয় সাধারণ মুসল্লিদের, আর ইহুদি সহ অন্যান্য মুসল্লিদের কেবল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য এই স্থানে প্রবেশের নির্দেশ দেওয়া হয়। এবার এই নিয়ম ভাঙার কূটকৌশল আটছে ইসরায়েলিরা। এদিকে হ্যাকার দিয়ে বিভিন্ন দেশের সামরিক তথ্য চুরি করছে উত্তর কোরিয়া। বিশ্বের বিভিন্ন দেশের সাইবার স্পেসে প্রবেশ করে সামরিক তথ্য চুরি করছে উত্তর কোরিয়া, এমন অভিযোগ যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশ সম্প্রতি এক বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সাইবার হ্যাকাররা বিভিন্ন দেশের সাইবার স্পেসে ঢুকে সামরিক তথ্য চুরি করার চেষ্টা করছে। পরমাণু পরীক্ষার জন্য এই কাজ তারা করছে বলেও মনে করা হচ্ছে। এফবিআই, মার্কিন এনএস সাইবার এজেন্সি, যুক্তরাজ্যের জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টার এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগও এই বিবৃতির সঙ্গে সহমত। এদিকে সাইবার নিরাপত্তা নিয়ে যারা গবেষণা করেন তারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার মদতপুষ্ট এই হ্যাকারদের নাম অ্যান্ডারিয়াল অথবা APT45। উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার একটি সাইবার উইং এই অ্যান্ডারিয়াল। বিভিন্ন সামরিক ও নিরাপত্তা সংস্থার সাইবার স্পেসে ঢোকার চেষ্টা করছে এই হ্যাকাররা। তারা ওই সংস্থাগুলোর কম্পিউটারগুলো টার্গেট করেছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হ্যাকাররা বিভিন্ন দেশের ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, সাবমেরিন তৈরির সংস্থাগুলোকে টার্গেট করেছে। তাদের সাইবার স্পেসেও ঢোকার চেষ্টা করছে। এদিকে জাপান ও ভারতের সামরিক স্পেসেও হ্যাকাররা ঢোকার চেষ্টা করছে বলেও মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গোপন পরমাণু পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। দেশটির পরমাণু পরীক্ষার উপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ, কিন্তু কয়েক বছর ধরে লাগাতার পরমাণু পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশ। সেই পরীক্ষার জন্যই তারা এই সম্প্রতি সাইবার হামলা শুরু করেছে বলেও মনে করা হচ্ছে। 3টি পদ্ধতিতে এই সাইবার হামলা চালানো হচ্ছে বলেও মনে করা হচ্ছে। অন্য দেশের সামরিক সাইবার স্পেসে সফটওয়্যার প্রতিস্থাপন করা হচ্ছে, পাশাপাশি ম্যালওয়্যার ও ফিশিং এর মাধ্যমেও ডাটা চুরি করার চেষ্টা করা হচ্ছে বলেও মনে করা হচ্ছে। প্রতিটি দেশকেই তাদের সাইবার স্পেস সুরক্ষিত করার জন্য আবেদন জানিয়েছে এফবিআই।